ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকার। ফখরুল বললেন, বর্তমান পরিস্থিতিতেই ভোট সম্ভব। এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিমত জামায়াতের। শহীদ আবু সাইদ হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩০ আসামির বিচার শুরু। গণহত্যার মামলায় তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেছে একই পরিবারের ৭ জনের। প্রবাস ফেরত স্বজনকে নিয়ে ফিরছিলেন বাড়ি। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিয়ন্ত্রণ ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। চট্টগ্রামে আলাদা বাস দুর্ঘটনায় আহত অন্তত ৪০। ভারী বৃষ্টি আর ঢলে আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। হরকা বানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। ৫ জনের মরদেহ উদ্ধার। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। নির্বাচনের জন্য উন্মুখ পুরো জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছুই করবেন না ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এতদিনের কাজেও মিলেছে এর প্রমাণ। জানান, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই তার দলের। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেই মিলেছিল আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেই ঘোষণাই দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। দলটির মহাসচিব জানায়, শুধু বিএনপি নয়, পুরো জাতি মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। তার প্রত্যাশা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই করবে না অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। তবে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্ন ছিল মহাসচিবের কাছে। 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে ঘোষণাপত্র অনুযায়ী সংবিধানের যাবতীয় সংস্কার এবং সংশোধনী নির্বাচিত সংসদেই বাস্তবায়ন করবে। যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি প্রক্রিয়াও সব দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সম্পূর্ণ হবে এমন বিশ্বাস বিএনপির।
থ্যাংক ইউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, র্যালি কি শুরু হচ্ছে কিনা, নেতাকর্মীদের সমাগম দেখতে পাচ্ছেন কিনা, সেখানে কি দেখছেন? ধন্যবাদ ইশরাত। এরই মধ্যে কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি, তবে নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতি বাড়তে শুরু করেছে। ছবিতে দেখানো শুরু করেছে। এরই মধ্যে কিন্তু নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আজকের এই বর্ষপূর্তি যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য তারা এসেছেন এবং তারা বলছেন যে আজকের দিনটি তাদের জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি উৎসবের। এই কারণেই যে গত 17 বছর তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিগত সরকারের আমলে এবং সেই জায়গা থেকে, সেই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়ার পর এবারই প্রথম বর্ষপূর্তি তারা পালন করতে পারছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। পাশাপাশি আপনি জানেন গতকালকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন, যার ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝে আলাদা করে আসলে উৎসবের মাত্রা যোগ হয়েছে এবং বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু আজকের এই বিজয় র্যালিতে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে হাজির হচ্ছেন এবং অংশ নিচ্ছেন, যাতে করে তাদের এক ধরনের শোডাউনের যেই রকম সংস্কৃতি আমরা দেখি, সেই সংস্কৃতি আরেক দফা আসলে প্রদর্শিত হচ্ছে। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে গত 17 বছর তারা যে নিপীড়নের শিকার হয়েছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এই গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে তারা অবসান হয়েছে। আগামীতে যারাই ক্ষমতা আসবে তারা যেন সেই ধরনের ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করতে না পারে কিংবা স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, বিএনপির নেতাকর্মীরাও সেই বিষয়ে সোচ্চার থাকবেন। এবং বিএনপির আজকের এই বিজয় র্যালির পূর্ববর্তীতে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, সংক্ষিপ্ত সমাবেশ। সেই সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। বিকেল 3:30 নাগাদ এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইসলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দিয়েছেন ওনার বক্তৃতা আপনারা শুনেছেন, আমি পুরোটা শুনেছি, আপনারাও শুনেছেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে উনি খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন, বেশ কয়েকদিন ধরে তো আলোচনায় ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে ফেব্রুয়ারি না এপ্রিল। তা আমরা তো আপনারা জানেন, অন্যরা না জানলেও, অন্য সাংবাদিকরা না জানলেও আমার আরএফপিডির সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি, এটা তো আপনারা জানেন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। যেমনিভাবে তারা ভোটার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে, আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের এই ভোটের প্রস্তুতির কাজটা এগিয়ে নিচ্ছে। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোট কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে যেটা করা। এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31শে আগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো। ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে ওরা, ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছি। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন,
রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি, 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তার মধ্যে আপনারা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার, একদম বড় স্টেক হোল্ডার। আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাইতে চাই। এটা আপনাদেরকে একদিনে আমরা হিজ দিয়েছিলাম, কোথায় ফল উৎসবে একটু বলেছিলাম, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্সে নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রোল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তখন আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো, ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হইচই দিকে দেখে অনেক জায়গায় হইচই হচ্ছে। এখন হয়েছে কি, জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে। দর্শক, আমরা সরাসরি ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে, সেখানে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জুলাই ঘোষণাপত্রের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে হয় সংবাদ সম্মেলন। সেখানে আক্তার হোসেন বলেন, এখনও নতুন সংবিধানের দাবি জানায় এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির, তবে নির্বাচন আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন আক্তার। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার উপরও জোর দেন এনসিপির সদস্য সচিব। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। এবং সেই নতুন সংবিধান প্রস্তাবনার মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী, তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও
মনে করে দলটি। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ২৭ আগস্ট থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আবু সাইদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন। তারা হলেন আবু সাইদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। পলাতক আছে বেরোবির সাবেক ভিসি, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ ২৪ জন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল ২। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিচ্ছেন আরও ২ জন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। আবু সাইদের মামলায় আনা অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত যা তথ্য রয়েছে জানতে চাই। শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের কি অবস্থা দেখছেন? ইশরাত, আবু সাইদের মামলায় পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য, সেই জন্য কিন্তু আমরা দেখি যে ২৭ আগস্ট দিনটি নির্ধারণ করেছেন আদালত। অর্থাৎ ২৭ তারিখ থেকেই কিন্তু বিচার শুরু হচ্ছে আবু সাইদ হত্যা মামলার আসামিদের। এবং এই মামলায় ৬ জন গ্রেপ্তার আছে এবং বাকিরা পলাতক আছে। এবং যারা পলাতক আছে তাদের পক্ষে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কিন্তু আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং যারা গ্রেপ্তার আছেন তাদের পক্ষে কিন্তু আইনজীবী আছেন। অর্থাৎ তাদের উপস্থিতিতে কিন্তু আজকে অভিযোগ করে শোনানো হয় এবং তাদেরকে প্ররোচনা এবং গুলি এরকম বেশ কয়েকটি ধারায় কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের কিন্তু বিচার শুরুর আদেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং এছাড়া কিন্তু আজকে আরেকটি মামলা কিন্তু চলছে, সেই মামলাটি শেখ হাসিনার মামলা। সেই মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। গত আরও দুই দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, আজকে তৃতীয় দিন। এবং আজ কিন্তু ইতিমধ্যে আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে, অর্থাৎ মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। পঞ্চম সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং পরবর্তীতে পঞ্চম সাক্ষী কি বলছেন তা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব। তবে চতুর্থ সাক্ষী কিন্তু বলেছেন তিনি আবু সাইদ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী, তিনি দেখেছেন আমির হোসেন এবং সুজন চন্দ্র সরাসরি আবু সাইদকে লক্ষ্য করে গুলি করেন এবং সেই গুলিতে আবু সাইদের প্রাণ যায় বলে কিন্তু উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি যখন এই ঘটনা ঘটে তিনি ২৫ থেকে ২৬ হাত দূরে ছিলেন ঘটনাস্থল থেকে এবং তিনি সরাসরি কিন্তু দেখেছেন এই পুরো বিষয়টি। এই সময় তিনি বলেন তিনি আন্দোলন করছিলেন এবং আন্দোলনের সময় পুলিশ কীভাবে গুলি চালিয়েছিল বা কী কী ঘটনা ঘটে তা কিন্তু তুলে ধরেন। এছাড়া কিন্তু আজকে আরেকটি ঘটনাও আছে, সেটি হচ্ছিল রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনা। সেই ঘটনা কিন্তু অভিযোগের যে তদন্ত প্রতিবেদন তা কিন্তু প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে এবং আগামীকাল কিন্তু এই অভিযোগ কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে মারুফ। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। স্বজনদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা। ৭ জনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারিদিক। ৩ বছর পর ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রবাসী বাহারউদ্দিন। আনন্দযাত্রা মুহূর্তেই পাল্টে যায় বিষাদে। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান পরিবারের ৭ সদস্য। স্বজনরা জানান রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারউদ্দিন। তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌগুল্লি গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। বেগমগঞ্জের পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশেই খালে পড়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনার পর চালক সহ পুরুষ সদস্যরা গাড়ি থেকে বেরিয়ে আসেন, কিন্তু পরিবারের নারী ও শিশুরা আটকা পড়ে ভিতরেই। পরে মাইক্রোবাসটি তুলে ৩ শিশু ও ৪ নারীর মরদেহ বের করে ফায়ার সার্ভিস। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিচু ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে।
পড়ে যায়, সাতজন মারা গেছে। দেখেছি যে পানির গভীরতা অনেক বেশি, স্রোতও আছে, টেনে এটাকে উপরে উঠানোর লোকজন সহকারে উঠানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এর পরবর্তীতে পুলিশের রেকার ভ্যানের সাহায্যে আমরা এটাকে উপরে উঠাই। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। নিহতরা হলেন প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, মেয়ে মিম আক্তার, নানি ফয়জুন নেসা এবং ভাইয়ের স্ত্রী ও 2 মেয়ে। একসাথে এত আপনজনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। একবার না 2-3 বার তারা আমি বলছি, আমি না আমার শ্বশুর আমার বাবা, তারা বলছে যে তুমি বসো, তুমি রেস্ট করো। তো সে বলছে চলে যাবো, সমস্যা নাই। গাড়ি চালাই আইতে যখন গাড়ি ডাইনে যায়, আমি বললাম যে গাড়ি তো ডাইনে কাটে, তুই ব্রেক কর। এটা ব্রেক করে না, গাড়ি দিছে এই গাড়িটা ঘুমো। আমি যা শিখ করতেছি আর ইয়ে লাভ দিয়ে আমি চলে গেছে। ঘটনার পরপর পালিয়ে যায় মাইক্রোবাসের চালক। একই পরিবারের 7 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে পটিয়া বাইপাস সড়কে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের সাথে অন্য একটি বাসের সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা 28 শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এর আগে পটিয়ায় শান্তিরহাট এলাকায় আরেকটি বাস উল্টে অন্তত 12 যাত্রী আহত হন। স্থানীয়রা জানায় বাসটি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। শান্তিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, উল্টে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। আহতদের বেশিরভাগই বিভিন্ন স্কুলের শিক্ষক ও চাকুরিজীবী। নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট দেয়া হবে। ইসি চাহিদা দিলেই কতটুকু বাজেট হবে তা বলা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয়। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার। আমি এক্স্যাক্টলি টাকাটা এখন আমার মনে নাই, এটা স্পেসিফিক অ্যামাউন্ট তো আছে। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না, না করবো না। আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনে, কত টাকা লাগবে, কি কি লজিস্টিক লাগবে বলে পরে আমরা সব প্রোভাইড করব। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি করছে বিএনপি। বরিশাল নগরের সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটাধিকার নিশ্চিতে সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান নেতারা। নাটোরে উপশহর এলাকা থেকে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বিএনপি নেতারা বলেন, আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন ভোটবিহীনভাবে ক্ষমতা ধরে রাখতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, এমন প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। ঝালকাঠিতে সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয় র্যালি বের করে বিএনপি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবেই দেশত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। বলেন, রাজপথের লড়াইয়ে শহীদদের কোনোদিন ভুলবে না জাতি। ঝিনাইদহে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এটি। এ সময় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিভিন্ন জেলায় পালিত হচ্ছে একই কর্মসূচি। জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানান তিনি।
রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতাই 24-এর গণ অভ্যুত্থান, কিন্তু জুলাই ঘোষণাপত্রে এর উল্লেখ না করে মন গড়া ইতিহাস লেখা হয়েছে। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কারের দাবিও জানান নূর। আরো বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়, তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায়, আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন। টানা আন্দোলনে 5ই অগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর পুলিশ আর আওয়ামী লীগ নেতাদের ওপর পরে তীব্র ঘৃণা ক্ষোভের রেশ। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। 6 আগস্টের ঘটনার প্রবাহ জানাচ্ছেন আহমেদ রেজা। 5 তারিখ অনেকেরই বিশ্বাস করতে বা অনুভব করতে কষ্ট হচ্ছিল কি হলো, কিভাবে হলো। 6 তারিখ সম্বিত ফেরে, আরেক বাংলাদেশ। হাসিনার পালানোর পরে খবর আসতে থাকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও। এদিন কারফিউ তুলে সব খুলে দেয়া হয়। পরের সরকার কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা গুঞ্জন শুরু হয়। আগের দিন আন্দোলনকারীদের ক্ষোভের আগুনে জ্বলে যাত্রাবাড়ি থানা। বিক্ষুব্ধ জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিনই রাতভর বাড্ডা পরিণত হয় রণক্ষেত্রে। পুড়িয়ে দেয় থানাগুলো, জ্বলে ছাই হয় বহু নথিপত্র। ডিবি কার্যালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, কিছুই বাদ যায়নি। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। হামলা ভাঙচুর করা হয় সুধা সদনেও। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হয় হামলা। শাহজালাল বিমানবন্দর এলাকায় ভাঙচুরের কারণে 6 ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম। বিভিন্ন জেলায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা, ভাঙচুর, লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে দীর্ঘ বঞ্চনা আর অত্যাচারের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে অনেকে। শেরপুর ও যশোরের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1100 বন্দীকে মুক্ত করে ফেলা হয় এদিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এরই মধ্যে জেনেছেন 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি। আবারও সেই খবর জানার চেষ্টা করবো। রাজধানীর নয়াপল্টনে যেতে চাই আবার সহকর্মী আরিফিন শাকিল সেই খবরগুলো রাখছেন। আরিফিন, র্যালি কি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের সমাগম তো অবশ্যই দেখছেন, আরও কি বেড়েছে কিনা সেখানে? ধন্যবাদ ইশরাত। এখন পর্যন্ত নেতাকর্মীদের আসলে আসা শুরু হয়েছে এবং তারা আসছেন এবং সেই সঙ্গে তারা এখন পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক হারে বেড়েছে। রাজধানী থেকে শুরু করে রাজধানীর আশেপাশের জায়গা থেকেও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা আজকের এই বিজয় র্যালিতে অংশ নিচ্ছেন এবং যোগ দিচ্ছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, 3টা নাগাদ মূলত এই র্যালি পূর্ব যে সমাবেশ, সেই সমাবেশের কার্যক্রম শুরু হবে এবং সেই সমাবেশ কার্যক্রমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপির মহাসচিব বক্তব্য দেবেন। বিকাল 4টা নাগাদ মূলত র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হবে এবং সেটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে। আজকের এই বিজয় র্যালি বিএনপি নেতাকর্মীদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গত 16 বছর এই বিজয়ের উৎসব পালন করার জন্য বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়েছেন, নাম মামলা হামলা শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, এমনটাই বলছেন আসলে বিএনপি নেতাকর্মীরা। আরিফিন, দেখছিলাম আমরা নেতাকর্মীদের ঢল। ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালানো শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ।
পরে সেখানেই রাস্তা আটকে রেখে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। বুধবার বেলা 11:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত প্রায় 45 মিনিট গুলশান বাড্ডা লিংক রোড সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। সড়ক আটকে বিক্ষোভ করায় রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে 12:15টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। আকস্মিক ঢলে বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। হরকা বানে ভেসে গেছে উত্তরকাশী জেলার ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার কয়েকদিনের টানা বৃষ্টির পর স্থানীয় ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে পড়ে। এতে বিধ্বস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ির স্থাপনা, তলিয়ে যায় রাস্তাঘাট। উদ্ধার কাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। এ পর্যন্ত কমপক্ষে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 11 সেনা সদস্য সহ অর্ধশতাধিক মানুষ। তীব্র গতিতে নেমে আসছে পাহাড়ি ঢল, পূর্ণ শক্তিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট সহ পাহাড়ের পাদদেশ ঘেঁষা গ্রামটি। মানুষের চিৎকার, হাহাকার, আর্তনাদ। ভয়াবহ এ দৃশ্য ভারতের উত্তরাখণ্ডের ধরালি গ্রামের। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় গ্রামটির অবস্থান। স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বিপদসীমা পেরিয়েছে নদীটির পানির উচ্চতা। আকস্মিক বন্যায় প্লাবিত হয় ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থাও। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়ে গ্রামটি। রয়েছে প্রচুর হোটেল আর হোমস্টে। কর্তৃপক্ষ জানায় সারা বছরই গ্রামটিতে মানুষের আনাগোনা থাকায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বন্যার কবলে পড়ে পাশেই অবস্থিত হারশিল সেনা ক্যাম্পও। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। অংশ নিচ্ছে সেনা সদস্যরা সহ স্থানীয়রাও। তবে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। काफी ज्यादा मौसम खराब होने के कारण से আবহাওয়া অনেক বেশি খারাপ হওয়ায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক স্থানেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবুও উদ্ধার কাজে নিয়োজিত সকলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন অবধি বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টিপাত চলমান থাকায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রাজ্যটির চামোলি, আলমোড়া ও হরিদ্বার সহ বেশ কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটির অভ্যন্তরে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। গাজা দখল পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন তিনি। বিভক্তির জেরে সেনাপ্রধানকে বরখাস্তের হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গাজার 75% কার্যত তাদের নিয়ন্ত্রণে। তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যত্র সরিয়ে দিতে চান বাসিন্দাদের। এর আগেও বলেছেন এই কথা। এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তোড়জোড়। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের উপর চাপ বেড়ে চলেছে, তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে। আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে ভোটাভুটি। গাজাকে নিয়ে আবারও 3টি মূল লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। পেছনে অবশ্যই অর্জন আছে, তবে গাজায় শত্রুকে পুরোপুরি পরাজিত করাও জরুরি। আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং এটা নিশ্চিত করতে যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। একটি লক্ষ্য থেকেও পিছু হটব না। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বাদ সাধছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। টানা যুদ্ধের ধকলে যখন সেনারা ক্লান্ত, তখন এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। সরাসরি বাকবিতণ্ডাও হয়েছে দুজনের মাঝে। এমন তথ্য জানিয়েছে নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু। আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনায় সমর্থন না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটা এড়িয়েই যান তিনি। কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে।
আমি কেবল জানি আমরা এখন সেখানে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাবার পাঠিয়েছে, অনেক খাবার। ইসরায়েল আমাদের বিতরণে সাহায্য করছে, আর এটাই এখন আমার ফোকাস। বাকি বিষয়ে কিছু বলতে পারছি না, সেটা ইসরায়েলের ব্যাপার। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামাসের কাছে জিম্মিদের পরিবারগুলোর শঙ্কা, এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যেটা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।